ইরানে নিভল প্রদীপ শিখা, যা চেয়েছিল আমেরিকা ইসরায়েল সেটি করে ছাড়ল তারা। আর এর বলিদান হলেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তাকে শেষ করার মধ্য দিয়ে খামেনির ৩৭ বছরের শাসনকে থমকে দিল ট্রাম্প নেতানিয়াহু। খামেনির মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে তেহরান। আর সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানের পাশাপাশি বাংলাদেশিদের মনেও বইছে ঝড়। ইরান ইস্যুতে বরাবরই সফট কর্নার ধরে রেখেছেন বাংলাদেশিরা। দর্শক, এর বড় দুটি কারণ হচ্ছে, এক, মধ্যপ্রাচ্যের যে কটি দেশ আছে তাদের মধ্যে একটি দেশ ইরান, যারা সরাসরি ফিলিস্তিন ইস্যুতে সরব। আর দুই হচ্ছে আমেরিকা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর খামেনির বিপ্লবী সরকার। এই দুই কারণে ইরান ও বিপ্লবী সরকারের প্রতি ধর্মপ্রাণ বাংলাদেশিদের মনে সফট কর্নার রয়েছে। সেই অবস্থান থেকে খামেনির মৃত্যুতে রীতিমতো শোকে মুহ্যমান গোটা বাংলাদেশ। রোববার সকাল থেকে খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে সামাজিক মাধ্যমে শোক বার্তার বন্যা বয়ে যাচ্ছে। সেই সঙ্গে আমেরিকা ইসরায়েলের আগ্রাসনের প্রতি তীব্র ক্ষোভ আর ঘৃণা ঢেলে দিচ্ছেন নেটিজেনরা। মোবারক হোসেন নামের একজন লিখেছেন, রেস্ট ইন পিস সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি। রায়হানুল রানা নামের আরেকজন লিখেছেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। শুভ নামের অন্য আরেকজন লিখেছেন, সারা পৃথিবী আজ কাঁদছে, বিদায় হে মহান বীর। এমন হাজার হাজার পোস্টে ছেয়ে গেছে সামাজিক মাধ্যম। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB রোববার সকালে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। এর আগে খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন। রয়টার্সের প্রতিবেদনের তথ্য, আয়াতুল্লাহ খামেনি শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানের রোববার থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর আগে আলী খামেনির একাধিক স্বজনের মৃত্যুর তথ্য প্রকাশ্যে আসে। রোববার বাংলাদেশ সময় ভোর 6:30 নাগাদ ফার্স্ট নিউজের বরাত দিয়ে জর্ডান ভিত্তিক গণমাধ্যম রোয়া নিউজ তাদের প্রকাশিত সংবাদে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায়। রোয়া জানায়, ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সূত্র তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ফার্স্ট নিউজ ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে তার মেয়ে, জামাতা, নাতনি এবং পুত্রবধূ নিহত হয়েছেন বলে জানিয়েছে। আয়াতুল্লাহ খামেনির বিদায়ের পরপরই রীতিমতো হুঙ্কার দিয়েছে ইসলামী বিপ্লবী গার্লস কর্পস IRGC। এক বিবৃতিতে তারা জানিয়ে দিয়েছে, ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলা যুক্তরাষ্ট্র প্রশ্নে আমিরে জামাত সহ প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো বাংলাদেশ নিরুপায়, কিছু বলতে পারছে না। দর্শক, যুক্তরাষ্ট্র আমাদের চোখের সামনে মানবাধিকার লঙ্ঘন করছে, যাচ্ছে তাই করছে। ওয়ার্ল্ড অর্ডার মানছে না, জাতিসংঘের কোনো নীতিমালা মানছে না, কোন সভ্যতা ভব্যতা মানছে না, একটা অসভ্য আচরণ করছে। দর্শক, কোনো দোষ নাই, ইরানের কি দোষ? বিনা দোষে তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, পুরো পৃথিবীকে অস্থির করে তুলেছে। তারা অন্য একটা দেশের রাষ্ট্রপ্রধানকে তার বেডরুম থেকে ধরে আনেন কমান্ডো স্টাইলে, সিনেমেটিক স্টাইলে, অথবা এটা নিয়ে আরেকটা তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কথা। কিন্তু না, কেউ কিছু বলছে না, সবাই অসহায় নিরুপায়। এমনকি দেখেন, যেহেতু বাংলাদেশের জনগণ ইরানের পক্ষে, বাংলাদেশের জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কমিউনিকে হত্যায়, বাংলাদেশের মানুষ গায়বানা জানাজা পড়ছে, কিন্তু বাংলাদেশের নেতৃত্বের একটা সংজ্ঞা দিই। বিএনপি জামাতের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বিএনপি জামাত একটা বৃহত্তর সোশ্যাল কন্ট্রাক্টে আছে। বিএনপির মাঠ পর্যায়ে সন্ত্রাসীরা এই সোশ্যাল কন্ট্রাক্টের বাইরে, তারা সন্ত্রাস করছে, জামাত কর্মীকে হত্যা করছে, খুব কোপাচ্ছে, দ্যাটস ডিফারেন্ট। বাট সেন্ট্রালি বিএনপি জামাত সরকার এবং বিরোধী দল একটা গ্রেটার সোশ্যাল কন্ট্রাক্টে আছে। তাদের নীতি আদর্শ বাস্তবিক পক্ষে এক এবং অভিন্ন। ফরেন পলিসি থেকে শুরু করে নানান বিষয়, এমনকি আমরা যাই বলি, আওয়ামী লীগ প্রশ্নেও বিএনপি জামাতের মৌলিক নীতি এক। জাস্ট একটু কম্পিটিশন আছে যে আওয়ামী লীগের ভোটটা চাপ দিয়ে কে ব্যবহার করতে পারে। জামাত তুমি নিতে পারো না, বিএনপি আমি নিতে পারি, এটা বিএনপি অলরেডি নিতে পেরেছে। আওয়ামী লীগকে তারেক রহমানও কখনো ওই 4th 5th দলের চাইতে বড় হতে দিবে না, স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কিছু করতে দেবে না। এই জামিন দেবে, আবার ধরবে, অফিস খুলতে দিবে, তারপরে অফিস খোলার অপরাধে গ্রেপ্তার করবে, এইভাবে দৌড়ের উপর রাখবে। জামাত আবার তার প্রতিবাদ করবে, কিন্তু এর মধ্যে দিয়ে আওয়ামী লীগের ভোট স্বাধীনভাবে কাজে লাগানোর কোনো গ্রাউন্ড বিএনপি দিবে না। তাহলে কম্পিটিশনটা কি? কম্পিটিশন হচ্ছে যে আওয়ামী লীগের ভোট জামাত তোমরা নিতে পারো না, আমরা নিতে পারি। তো বিভিন্ন প্রলোভন দেখি বিএনপি নিতে পেরেছে, কিন্তু আওয়ামী লীগ তো প্রতারিত হবে এখানে। আওয়ামী লীগের লোকজন যাদের জামিন টামিন দেখছেন, এরা সবাই এখন পালাতক, পুলিশ এদের সবাইকে খুঁজছে, এদের সবাইকে আবার ধরবে এবং বিচার ওরকম করবে না, আবার দায় মুক্তিও দেবে না। তো তারেক সরকার, জামাত, এরা আওয়ামী লীগ নিয়ে খেলবে। আওয়ামী লীগ একটা খেলার বস্তু, কিচ্ছু করতে পারবে না আওয়ামী লীগ। অবশ্য এই চুক্তির বাইরে গেলে জামাত লাভবান হবে, দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন। ওভারঅল জামাত এবং বিএনপি একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা হচ্ছে সত্য কথা। কিন্তু রুট লেভেলের বিএনপি এ থেকে এক্সক্লুড, আর জামাত রুট লেভেলের জামাত কোনো অপরাধ করছে না। আসলে এই জায়গায় যুক্তরাষ্ট্র প্রশ্নেও জামাত এবং বিএনপির নীতি প্রায় অভিন্ন। হ্যাঁ, যুক্তরাষ্ট্র জামাতকে চেয়েছিল, কিন্তু ভারত যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে ফেলেছে, যুক্তরাষ্ট্র জামাতের হাত ছেড়ে দিয়েছে। তারপরও যুক্তরাষ্ট্র প্রশ্নে জামাত বিএনপির নীতি এক অভিন্ন। দেখেন, ইরানে এই জঘন্য ঘটনা ঘটিয়ে দিল, কিন্তু যুক্তরাষ্ট্রকে তারেক সরকার গালি দিচ্ছে না,
ডাক্তার শফিকুর রহমানও গালি দিচ্ছে না। হ্যাঁ, ঘটনার নিন্দা জানাচ্ছে, কিন্তু বোঝা যায় যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি কিছু বলছে না। আমি আমির জামাতের এই বিষয়ে বিবৃতি আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাবো। তারেক রহমান সরকার সেম সবার কথায়, এই ইরানের যে ঘটনা এটা যদি আপনি পর্যালোচনা করেন, তারেক রহমানও যা বলছে বা যে ভাষায় কথা বলছে ইসেন্স এক, ছাত্রদলও যে ভাষায় কথা বলছে ইসেন্স এক, শিবিরও একই ভাষায় কথা বলছে, মিজানুর রহমান আজহারিও একই ভাষায় কথা বলছে। এর মানে ঘটনা নিন্দা করতে হবে, কিন্তু যুক্তরাষ্ট্রকে দায়ী করা যাবে না। মজা না? এর মানে এই ক্ষেত্রে নিরুপায়। এটা শুধু বিএনপি জামাতের কথা, বিশ্ব রাজনীতি হচ্ছে এই ফাঁদে আছে। এখানে একটা কথা বলিনি, এখানে আপনি আলাদাভাবে জামাতকে গালি দিয়ে লাভ নাই। যেমন আমার কাছে একজন প্রশ্ন করেছিল যে আপনি কি দেখছেন যে জামাতের এই উত্থানের ফলে জামাত ক্ষমতার কাছাকাছি এসে ইসলাম থেকে ডেভিয়েটেড হয়েছে? এর উত্তর আমি বলবো যে না। আমি বলেছি, বিভিন্ন মিডিয়ায় প্রশ্ন করেছে যে না, জামাত ডেভিয়েটেড হয়েছে, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে আমাদের কালেকটিভ ডেভিয়েশন, সামগ্রিকভাবে মুসলিম উম্মারই অধপতন। আজ থেকে 50 বছর আগে মুসলিম উম্মার মধ্যে যে তাকওয়া ছিল, এখন কি সেটা আছে? এখন অনেক পাপ সহনশীল হয়ে গেছে, রাষ্ট্রীয় পর্যায়ে অনেক পাপ গ্রহণযোগ্য। এর মানে এটা আমাদের কালেকটিভ ডেভিয়েশন, এবং এটা হবে, এটা হাদিস আছে, সুন্নাল্লাযিনা ইয়ালুন নাম সুন্নাল্লাযিনা, দিন যত যাবে অবস্থা তত খারাপ হবে, পূর্বের জাতি তত ভালো ছিল, এটাই প্রমাণিত হবে। তো এরকম যে এটা তো আমাদের কালেকটিভ সমস্যা, ওয়ার্ল্ড ওয়াইড সমস্যা। পৃথিবীর কেউই তো কিছু করতে পারছে না, শুধু শুধু জামাতকে। জামাত তো এখানে থার্ড চ্যাপ্টার, জামাত তো সরকার না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিএনপির অবস্থানটা কি, এই হামলার বিষয়, এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয়। জামাতেরটা পরে দেখেন, কিন্তু ইন্টারেস্টিংলি জামাত বিএনপি এখানে এক। আওয়ামী লীগ থাকলে তারাও একই হতো। এখন অবশ্য আওয়ামী লীগ তো আন্দোলনচা, তারা তো এখন জামাত বিএনপি সমালোচনা করবেই। তারা যুক্তরাষ্ট্রের গালি দিতে পারে, কারণ তাদের গালি দেওয়া না দেওয়ার কোনো তাসির নেই, কোনো গুরুত্ব নেই। তো দর্শক দেখেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান। এর মানে একটু সুশীল টাইপের মধ্যস্থতা করা। অথচ এই ঘটনার এটা উচিত ছিল না। উচিত ছিল যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠিন বার্তা দিবেন, যে সারা পৃথিবীকে উচিত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়া, কিন্তু না, তা পারছেন না। ইরানকে সহ বলছেন যে ভাই সবাই সংযম প্রদর্শন করেন। এবং এই যে খমেনিকে হত্যা করা হয়েছে, এতে যে যুক্তরাষ্ট্র মহা অন্যায় করেছে, এরকম কোনো কথাবার্তা নাই। তারেক রহমানের নাই, শফিকুর রহমানের নাই। বুঝতে পারছেন ঘটনা কোন জায়গায়? আমাদের অসহায়ত্ব। অবশ্যই এই জিনিসটা আমাদের বোঝা দরকার। মুসলিম উম্মাহ হিসেবে এই জামাতের মতো দলও কিছু বলতে পারছে না, সামগ্রিকভাবে এটা আমাদের সবার এই ফিলিংসটা থাকা দরকার। আর একদিকে আহলে হাদিস, এরা হচ্ছে জমানার সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী, একদম পিওর ইহুদিদের দালাল। আহলে হাদিস মসজিদে নামাজ পড়বেন না, ওরা পিওর ইহুদিদের দালাল, এতে কোনো সন্দেহ নেই। আমি নিশ্চিত, আমি প্রমাণ পেয়ে বলছি যে ওরা ইহুদিদের দালাল। আহতদের মধ্যে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরান প্রতি আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর আমির শফিকুর রহমান। ইরান এখানে মজলুম, ইরানকেও সেম আহ্বান জানান। এটা কি ন্যায়সঙ্গত হলো? না। দেশগুলোর সর্বোচ্চ সংগ্রাম প্রদর্শন করার আহ্বান জানান তিনি। অথচ এখানে ইরান আক্রান্ত, ইরান মজলুম। ইরান হামলা করেনি আগে, ইরান জাস্ট আত্মরক্ষা করছে। ফেসবুক স্ট্যাটাসে এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি। যেমন আমি লিখেছি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোক সন্তস্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাআলা তাদের এই কঠিন ধৈর্য শক্তি পরীক্ষা। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতিমধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছে। এই পরিস্থিতির মধ্যে মানে এখানে জামাতের ফরেন পলিসি বা এগুলো যারা দেখভাল করেন, তারা এটা লিখে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রকে আলাদাভাবে দায়ী করে কোনো বক্তব্য দেওয়া যাবে না স্যার। মিজানুর রহমান আজহারি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, হে আরশের মালিক, পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন। তিনিও কিন্তু অস্থিরতার আগুন পুড়ছে জনপদ, চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। তারপরে বলছেন, হে আরশের মালিক, জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন। আমরা দোয়া করছি, কান্নাকাটি করছি, কিন্তু আসল জায়গায় হাত দিতে পারছি না। পুরো মুসলিম উম্মাহ আসলে অসহায়। মুসলিম উম্মার একটা অংশ ইহুদিদের দালাল, আর একটা অংশ অসহায়। অ্যাটলিস্ট আর কিছু না পারি, আমাদের দুর্বলতা আপনাদেরকে তো বোঝাতে পারছি। আমেরিকা আর ইসরায়েলকে একদম আব্বা টাকায় দিছে ইরান। ইসরায়েলের তেল আবিবের সৈন্য খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমেরিকার যেগুলো মার্কিন ঘাঁটিয়া ছিল ইরানের আশেপাশে, সেগুলো থেকে ওই বস্তা গাট্টি মাটি বান্ধা নিয়ে আমেরিকার সৈন্যগুলারা পালানো শুরু করছে। আমি ঘুম থেকে উঠাই এই নিউজটা দেখে একদম অবাক হয়ে গেলাম। কিরে, ইরান এত শক্তি কিভাবে অর্জন করলো? কবে তারা এই ধরনের অস্ত্রগুলো তৈরি করছে? একদম অবাক হয়ে গেছি। একবারে মনে হলো যে এটা মনে হয় ভুয়া নিউজ। আমি অনেক সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো চেক করলাম, আল জাজিরা থেকে শুরু করে কাতার ভিত্তিক গণমাধ্যম যেগুলো আছে সেগুলো চেক করা শুরু করলাম। দেখলাম তারা ইশারা ইঙ্গিতে লিখছে, আর কিছু সেখানকার অনলাইন পোর্টাল আছে তারা একবারে বিস্তারিত লিখছে এবং ভিডিও ফুটেজ তারা প্রকাশ করছে। সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে এই শেষ রাতের দিকে ইরান থেকে হাজার হাজার মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে। ইসরায়েলের তেল আবিবে মিনিটে মিনিটে সাইরেন বাজতেছে, মানে তাদের নাগরিককে কোথায় লুকিয়ে রাখবে এই জায়গা খুঁজে পাচ্ছে না। তাদের যে আয়রন ডোম, এই আয়রন ডোম কোনো কাজে আসে নাই। এখন পর্যন্ত হামলা চলতেছে। আপনি যখন আমার ভিডিওটা দেখতেছেন তখন পর্যন্ত হামলা চলতেছে। এইদিকে কাতারে আমেরিকার যেই একটা ঘাঁটিয়া ছিল, সেই ঘাঁটিতে রাডার ছিল, রাডার। সেই রাডারের মূল্য মোটামুটি কয়েক বিলিয়ন ডলার। আমেরিকা থেকে অভিযোগ করা হয়েছে সেখানে ইরানের হামলায় মোটামুটি বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। মানে রাডার ফাডার কিছু কাটাচ্ছে না এই ইরানের কাছে। আসলে এই আমেরিকা, এদের যে গোয়েন্দা সংস্থা, এটা মারাত্মক গোয়েন্দা সংস্থা।
এরা জানে যে ইরানকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে সমরাস্ত্রের দিক দিয়ে ইরান এতদূর পর্যন্ত আগে যাবে, এটা কল্পনাতীত। কারণ ইরানে যে পরিমাণ ইউরেনিয়াম পাওয়া যায়, অন্য কোনো দেশে এত পরিমাণ ইউরেনিয়াম পাওয়া যায় না। আর এই ইউরেনিয়ামটা হচ্ছে গোলা বারুদ তৈরি করার মেন হচ্ছে আপনার মেন মৌল আর কি। এটা দিয়ে পারমাণবিক বোমা পর্যন্ত তৈরি করা যায়। কারণ ইরান যাতে এটা করতে না পারে এই জন্য আমেরিকা অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসতেছিল। তারপরে ইরান চুপ করে নেয়। ইরানের যতগুলো অস্ত্র ঘাঁটি আছে মাটির নিচে, সেটা আমেরিকার কল্পনাতেও নেই। আমেরিকা আসলে ইরানের কেমন শক্তি, কি কি অস্ত্র তাদের কাছে আছে এটা জানার জন্য ইসরায়েলকে দিয়া ইরানের উপর হামলা করাইছে। মানে বারবার ইরানকে রাগ ধরাচ্ছে যাতে ইরান তার শক্তিগুলো প্রদর্শন করে আর আমেরিকা বুঝতে পারে যে ইরানের কাছে কি কি ধরনের অস্ত্র আছে। এটা হচ্ছে আমেরিকার চালাকি। সেই চালাকি একবারে পিছন দিক দিয়ে ঘুরে দিছে। জর্ডান, কাতার, বাহরাইন এবং হচ্ছে কুয়েত, এগুলোতে আমেরিকার যে ঘাঁটিগুলো ছিল সেই ঘাঁটিগুলা একবার ঘুরাই দিছে। এখন আমেরিকার হচ্ছে মন্ত্রী পরিষদ মিটিং বসবে, কি করবে না করবে, সৈন্য পাঠাবে না কি পাঠাবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছে। আর এইদিকে ইসরায়েলের ঘুম আরাম হয়ে গেছে। আমেরিকার ফাঁদে পা দিয়া ইসরায়েল এখন ছেড়া দেমা কান্দারাসি অবস্থা। মানে একটা সাপকে যদি আপনি বারবার খোঁচাতে যান তাহলে একটা না একটা সময় আপনার উপরে সে রেগে গিয়ে আপনাকে কামড় দেওয়ার চেষ্টা করবে, সবল দেওয়ার চেষ্টা করবে। এখন ইরান বারবার ধৈর্য ধরে এগুলো সহ্য করছে। এরপরে সন্ধ্যার দিকে দেখলাম যে ইরানের সেনাবাহিনীর সেনাপ্রধান সে বলছে আর কোনো রেড সিগন্যাল নয়। মানে এর আগে ইরান যখন হামলা করে, মানে ইসরায়েল যখন ইরানের উপর হামলা করছে তখন ইরানের পক্ষ থেকে রেড সিগন্যাল দেওয়া হয়েছে যে আমরা এই সময় হামলা করব, আপনারা সাবধান হন যাতে সাধারণ জনগণ নিরাপদে থাকে, এরকম রেড সিগন্যাল দিছিল। আর এইবার রেড সিগন্যাল দেয় নাই। রেড সিগন্যাল দিয়ে কয়েক ঘন্টা পরেই একবার ইসরায়েলকে জাহান্নাম বানায় দিছে। তেল আবিবের আয়রন ডোম যেগুলো সেট করা ছিল সেই আয়রন ডোম গুলা ভাঙ্গে চুরমার হয়ে গেছে। এক রাতের মধ্যে মোটামুটি ধরেন প্রায় $100 বিলিয়ন মতো মানে ক্ষতি হয়ে গেছে হচ্ছে ইসরায়েলের। এখন আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যে আপনারা সংবাদ পাবেন হাত পা ধরতেছে, মীমাংসা করার জন্য হাত পা ধরতেছে। কারণ ইরান এই এতদিন পর্যন্ত যেই যুদ্ধগুলো ট্র্যাকেল দিছে ইসরায়েলের, কারো কাছে হাত পা ধরে নাই। রাশিয়ার কাছে যা বলে নাই যে আমাকে সাহায্য করেন, চীনের কাছে যা বলে নাই যে আমাকে সাহায্য করেন, কারো কাছ থেকে কিন্তু ইরান সাহায্য চায় নাই, এখন পর্যন্ত সাহায্য চায় নাই। চিন্তা করেন তার মানে কি পরিমাণ অস্ত্র তাদের কাছে আছে। অনেকেই মনে করতেছে যে ইরানের কাছে পারমাণবিক বোমাও আছে। এটা আমারও বিশ্বাস, আমারও মনে হয় পারমাণবিক বোমাও আছে। শুধু পারমাণবিক বোমা আছে তা না, তাদের কাছে ফসফরাস বোমাও আছে। ফসফরাস বোমা কি জানেন? ফসফরাস বোমা হচ্ছে এটা একটা দাহ্য পদার্থ। এই বোমা যদি কোথাও মারা হয়, শরীরে যদি লাগে তাহলে আগুন ধরে যায়। এটা কিন্তু নিষিদ্ধ, এই অস্ত্র আন্তর্জাতিক আইনে ব্যবহার করা নিষিদ্ধ। সেই বোমা পর্যন্ত কিছু আছে। ইসরায়েল যখন ফিলিস্তিনের উপর হামলা চালালো তখন কিন্তু এই ফসফরাস বোমা দিয়ে হামলা করছিল, আপনারা গণমাধ্যমে দেখছেন। এখন ইসরায়েল আসলে কি করবে? আমেরিকার ফাঁদে পা দিয়ে ইসরায়েল আসলে কি করবে? ইসরায়েল আসলে কোন দিকে যাওয়ার পথ নেই। ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এই যদি যুদ্ধ থামিয়ে দেয় তাহলেই ওখানে নির্বাচন দিতে হবে। আর নির্বাচন দিলে নেতানিয়াহুর মানে ব্যাপক পরাজয় হবে। এই কারণে কোনো মতে আজকে ইসরায়েল, কালকে ইয়ামিন, তারপরে হচ্ছে এই ইরান, তারপরে ফিলিস্তিন, এগুলো যুদ্ধ কোনো মতে আটকায় আছে, নিয়েই আছে। আর এই আমেরিকা অস্ত্র বিক্রি করার জন্য বিভিন্ন দেশের সাথে এরে ধাক্কায় ধুকায় লাগা দিচ্ছে। যেমন ইউক্রেনকে লাগা দিচ্ছে রাশিয়ার সাথে, ঠিক আছে, ন্যাটোতে যোগ দিয়ে নিবে, মানে ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করবে। এটা রাশিয়া চায়নি, রাশিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি হবে। এই জন্য ওই মানে লোভ দেখাইছে হচ্ছে আমেরিকা ইউক্রেনকে, যাই হচ্ছে আমি তোদের এই ইয়াতে ন্যাটোতে যুক্ত করবো। ন্যাটো মানে তো আপনারা বোঝেন অনেকগুলো দেশের সেনাবাহিনী একত্রিত কাজ করে, এটাকে ন্যাটো বলা হয়। এখন ইউক্রেন চিন্তা করছে যে আমি যদি ওখানে যুক্ত হই তাহলে আমার সার্বভৌমত্ব তো আরো শক্তিশালী হবে। সেই লোভে আমেরিকার কাছে প্রস্তাব দিচ্ছে, আমি যুক্ত হতে চাই। এইদিকে রাশিয়া বসান দিচ্ছে। আমেরিকা জানতো যে আমি ইউক্রেনকে হচ্ছে ই করবো, ন্যাটোতে টানার চেষ্টা করবো, আর রাশিয়া শুরু করে দিবে যুদ্ধ। রাশিয়া যখন যুদ্ধ করবে তখন রাশিয়ার যে অস্ত্র এগুলো কমতে থাকবে, সৈন্য কমতে থাকবে, তখন রাশিয়া দুর্বল হয়ে যাবে। মাঝখান থেকে মারলে হচ্ছে ইউক্রেনকে। ঠিক একইভাবে ব্যবহার করতেছে ইসরায়েলকে। মানে ইসরায়েলকে দিয়ে এর খোঁচা দিচ্ছে, খোঁচা দিচ্ছে দিয়া এখন ইসরায়েল এমন বাটে পড়ছে, মানে অন্ধকার দেখতেছে। আয়রন ডোমের কোনো কাজ হচ্ছে না। কারণ ইরান যে ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা করতেছে, একটা করে ক্ষেপণাস্ত্র থেকে কমসে কম 10টা করে মানে বোমা বের হচ্ছে। কয়টা ঠেকাবে? একটা ঠেকালে ওই সিরিয়ালে তো আর আরেকটা ঠেকাতে পারবে না, তখন আরেকটা ঢুকে যাচ্ছে। একবারে তুলারাম করে দিছে, বালুর মতো উঠতেছে তেল আবিবের আশেপাশে। ঠিক আছে, এখন এই সর্বশেষ আপডেট যেটা আমার কাছে আমি আপনাদেরকে জানালাম, এরপরটা জানাবো যে কতজন সৈন্য মারা গেছে। এখানে যেই মানে অনলাইন পোর্টালটা, আন্তর্জাতিক অনলাইন পোর্টালটা, সেখান থেকে একটা অনুমান করা হয়েছে যে এক রাতে কমসে কম 300 থেকে 450 সৈন্য মারা গেছে ইসরায়েলের। কারণ ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যমকে টাকা দিয়ে যেমন মুখ বন্ধ করে রাখে, একই সাথে দেশের যেগুলো গণমাধ্যম আছে এগুলোতে একবার গলা চিপা ধরে রাখছে। কোনোভাবেই তাদের কথা বাইরে ফাঁস করতে দিবে না, কোনোভাবেই দিবে না। এই জন্য সঠিক তথ্য জানতে হলে আপনারা ওই আশেপাশে যেগুলো দেশ আছে সেগুলোর অনলাইন পোর্টাল গুলো আপনাদের বিচার বিশ্লেষণ করতে হবে। কয়েকটা অনলাইন পোর্টালে যদি আপনারা যাচ করেন তাহলে বুঝতে পারবেন যে কোনটার সাথে কোনটা মিলতেছে, এরপর সঠিক তথ্য জানতে পারবেন। আমি সকালে ঘুম থেকে উঠে যখন একটা দেখলাম, তারপরে বাকি অনেক কয়েকটা দেখলাম, যেমন হচ্ছে তুরস্কের কয়েকটা অনলাইন পোর্টাল দেখলাম, ইরাকের অনলাইন পোর্টাল দেখলাম, মানে আশেপাশে যেগুলো আছে
তাদের অনলাইন পোর্টালগুলো দেখলাম যে হ্যাঁ সেম ঘটনা, একবারে ইসরায়েলের তেল আবিব মাটির সাথে প্রায় মিশে গেছে। এখন কি করবে এটা নিয়ে আলোচনা সমালোচনা চলতেছে। আমেরিকা হয়তো একটু হুমকি টুমকি দিবে যে আমি সৈন্য পাঠাবো, এ পাঠাবো সে পাঠাবো। এদিকে চীন রাশিয়া আবার গোপনে গোপনে দিচ্ছে আর কি ইরানকে। ভবিষ্যতে দেখা যাবে আর কি হয়। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।